বাংলাদেশের গণতন্ত্র বা মানবাধিকারের যেই সূচকগুলো আছে সেটা যদি দুর্বল থাকে তাহলে এই গ্রেট পাওয়ার কম্পিটিশনে আমাদের টিকে থাকাটা খুব ডিফিকাল্ট। নির্বাচনে কারচুপি নিয়ে অনেক সমালোচনা হয়েছে, বিশেষ করে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড থেকে। আমেরিকা বারবার বলেছে যে এইখানে ফ্লড ইলেকশন হচ্ছে। চীন এবং ভারতের সাথে আসলে একটা ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে জেনারেলি আসলে কি কি ধরনের চ্যালেঞ্জ আছে এবং ডক্টর ইউনূসের সামনে আসলে কি চ্যালেঞ্জ আছে? শেখ হাসিনা সরকারের পতনের পর পৃথিবীর বিভিন্ন দেশের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক কেমন হবে এবং কেমন হওয়া উচিত এ নিয়ে নানা ধরনের গুঞ্জন রয়েছে মানুষের মধ্যে। ভারত এবং চীনের মধ্যে একটি ভারসাম্যমূলক কূটনৈতিক সম্পর্ক বাংলাদেশ কি বজায় রাখতে পারবে? এবং ডক্টর ইউনূসের সামনে সবচেয়ে বড় বড় কি চ্যালেঞ্জ রয়েছে? ওয়েলকাম টু স্টার ভিউজ রুম। আপনাদের সঙ্গে আছি আমি আহসান হাবিব। দেশের কূটনৈতিক বিষয়গুলো নিয়ে কথা বলতে আজকে আমাদের সঙ্গে রয়েছেন ডেইলি স্টারের ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট পরিমল পালমা। ওয়েলকাম টু আওয়ার শো। থ্যাংক ইউ। আমরা দেখেছি যে শেখ হাসিনা সরকার যখন ছিলেন ক্ষমতায় প্রায় 15 বছরের মতন, তারা কিন্তু চীন এবং ভারতের মধ্যে এক ধরনের ভারসাম্যমূলক সম্পর্ক বজায় রাখতে পেরেছেন। যদিও শেষ দিকে তা নিয়ে কিছুটা টানাপোড়েনের কথা বিভিন্নভাবে এসেছে, কিন্তু একটা ভারসাম্যমূলক অবস্থা ছিল। তো এই অবস্থাটা কি আমরা ভবিষ্যতে দেখতে পারবো, বা এখন সেখানটা আপনি কি মনে করছেন? হাবিব, আপনি যদি খেয়াল করেন যে আওয়ামী লীগ গভর্নমেন্টের পতনের পরে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্ডিয়াতে গেলেন, সেখানে আশ্রয় পেয়েছেন উনি, এবং ওনার যে রেড পাসপোর্ট সেটা ইতিমধ্যে বাতিল করা হয়েছে। সুতরাং ভারতে শেখ হাসিনার যে অবস্থান, এইটা তাকে ফেরত দেওয়া হবে কিনা, ফেরত চাওয়া হবে কিনা, এই বিষয়গুলো নিয়ে কিন্তু একটা টানাপোড়েন রয়েছে বা ডিলেমা রয়েছে। এবং বাংলাদেশের মধ্যে আপনি যদি বলেন গত কয়েক বছর ধরে এক ধরনের অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট তৈরি হয়েছে বেশ কিছু কারণে। তার মধ্যে একটা হচ্ছে যেমন আপনার পানি বন্টন নিয়ে, বিশেষ করে তিস্তার পানি বন্টন নিয়ে, তারপরে বর্ডার কিলিং নিয়ে, এবং ইন্ডিয়ায় যে আপনার এনআরসি অথবা পরবর্তীতে যেটা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা করা হয়েছে, এইসব বিষয়গুলো নিয়ে। এবং যে শেখ হাসিনার সরকার গত 15 বছরে ক্ষমতায় ছিল, এই সময় এইখানে গণতন্ত্র, বিশেষ করে নির্বাচনে কারচুপি নিয়ে অনেক সমালোচনা হয়েছে, বিশেষ করে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড থেকে। আমেরিকা বারবার বলেছে যে এইখানে ফ্লড ইলেকশন হচ্ছে গণতন্ত্রের জন্য, এবং মানবাধিকার নিয়ে কথা বলেছে। এবং 2021 সালে আমেরিকা তো র্যাবের ওপর স্যাংশন দিল। এইখানে গুম নিয়ে অনেক অভিযোগ আছে, এবং পরবর্তীতে ইলেকশনের আগে গত বছর ভিসা পলিসি একটা আরোপ করলো। তো এইসব অভিযোগ থাকা সত্ত্বেও আপনার ভারত থেকে কোনো ধরনের কোনো ক্রিটিসিজম শেখ হাসিনা সরকারকে করা হয়নি, বরং তারা সাপোর্ট দিয়ে গেছে, এই ধরনের একটা বিষয় আছে। এবং এই সমস্ত কিছু মিলিয়ে সেই অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টটা তৈরি হয়েছে। এখন শেখ হাসিনা ইন্ডিয়াতে আশ্রয় পেয়েছে বা ওইখানে থাকবেন, এবং এটা যদি দীর্ঘমেয়াদী হয়, সেই ক্ষেত্রে বাংলাদেশের মানুষ এবং বিশেষ করে ছাত্র জনতা যারা আন্দোলন করেছে, এর বাইরেও সাধারণ মানুষের মধ্যে ইন জেনারেল একটা প্রশ্ন কিন্তু রয়ে গেছে যে এই সরকার, আওয়ামী লীগ সরকার এত দুর্নীতি করেছে, এত কিছু করেছে, কিন্তু তাকে ভারত আশ্রয় দিচ্ছে। তাহলে সেই সেন্টিমেন্টটা কিন্তু থাকছে, এবং তার অবস্থানটা দীর্ঘমেয়াদী হলে এইটার প্রভাব কীরকম হবে এইটা এই মুহূর্তে বলা একটু ডিফিকাল্ট। তবে হয়তো খুব ভালো হবে না, এটা অনেক বিশ্লেষক মনে করেন। আপনি যে প্রশ্নটা করেছিলেন যে চায়না ভারতের সাথে যে একটা ভারসাম্যপূর্ণ সম্পর্ক, আপনি ঠিকই বলেছেন যে আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন সরকার, বিশেষ করে যখন বিএনপি ক্ষমতায় থাকে তখন বিএনপির সাথে চায়নার একটা সম্পর্ক ভালো থাকে। আবার আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে তখন ভারতের সাথে সম্পর্কটা একটু আরও ভালো হয়। তো এই গত 15 বছরে শেখ হাসিনার সরকার একটা গুরুত্বপূর্ণ অ্যাচিভমেন্ট বলা যেতে পারে যে
চায়না এবং ভারতের সাথে কিন্তু একটা ভারসাম্যপূর্ণ সম্পর্ক উনি রেখে চলছিলেন এবং সেটা মোটামুটি সাকসেসফুলি করছিলেন। তো এইটা এখন কেমন হবে? আপনাকে আরও কিছু বিষয় জানিয়ে রাখি যে ভারত কেন আওয়ামী লীগকে এত বেশি সাপোর্ট দিয়ে আসছিলেন। ইন্ডিয়ার একটা বড় কনসার্ন হলো সিকিউরিটি, অর্থাৎ আপনার ইন্ডিয়ান যে নর্থ সেভেন সিস্টার্স আছে সেখানে অনেক বছর আপনি জানেন যে বিচ্ছিন্নতাবাদীদের একটা মানে সমস্যা ছিল এবং আওয়ামী লীগ গভর্নমেন্ট কিন্তু যে এই বিচ্ছিন্নতাবাদীদের কোনো ধরনের আশ্রয় দেয় নাই। এর ফলে সেভেন সিস্টার্সে অনেক স্টেবিলিটি ফেরত আসছে এবং সেখানে অনেক ডেভেলপমেন্ট হচ্ছে। গত আওয়ামী লীগের আমলে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের কানেক্টিভিটি নিয়ে এবং বাংলাদেশের মধ্য দিয়ে ট্রানজিট বা ট্রান্সশিপমেন্ট এগুলো নিয়ে বেশ কিছু চুক্তি হয়েছে। এটা নৌপথে, সমুদ্রপথে, আপনার ল্যান্ড রুট, এমনকি আপনার রেল যোগাযোগের ক্ষেত্রে। এইটা অর্থনৈতিক দিক দিয়ে অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ ঘটনা। যদিও এইখানে কিছু প্রশ্ন আছে যে বাংলাদেশ যে সুযোগ সুবিধাগুলো দিচ্ছে এতে আসলে বাংলাদেশ কতটা লাভবান হবে, এটা নিয়ে কিছু প্রশ্ন আছে, সেটা আরও বিশ্লেষণের বিষয় আছে। তো এখন কেয়ারটেকার গভর্নমেন্ট আসছে। কেয়ারটেকার গভর্নমেন্ট আসলে এটা চিরস্থায়ী কোনো গভর্নমেন্ট না, এটার মেয়াদ আপনার এক্স্যাক্টলি কতদিন হবে এটা আমরা জানি না, 1 বছর 2 বছর হতে পারে। তাদের প্রধান কাজ কিন্তু আসলে কিছু সংস্কার করা, যেটা আন্দোলনের পক্ষ থেকে দাবি দেওয়া ছিল যে সংস্কার করতে হবে, সেগুলো করা এবং নির্বাচনটা সুষ্ঠুভাবে দেওয়া। তো সেটাই তো মূল কাজ। এবং পররাষ্ট্রনীতির ক্ষেত্রে এইখানে চায়না বা ইন্ডিয়ার সাথে বা জাপান বা অন্যান্য দেশের সাথে যে বিভিন্ন চুক্তি গত বেশ 15 বছরে হয়েছে, এগুলোর ক্ষেত্রে আসলে কেয়ারটেকার গভর্নমেন্ট হাত দিবে না। সেগুলো হয়তো বড় বড় প্রজেক্টের ক্ষেত্রে যেখানে অনেক টাকা পয়সা দরকার বা ঋণ নেওয়ার দরকার, সেগুলো কতটা বাস্তবায়িত হবে সেটা নিয়ে অনিশ্চয়তা আছে এখন পর্যন্ত। কিন্তু সেই চুক্তিগুলো বাতিল হবে এমন ঘটনা ঘটবে না। সেটা যদি করতে হয় বা বড় প্রকল্পগুলো করতে হয় তাহলে সেটা রাজনৈতিক সরকার এসে করবে, এমনটাই কিন্তু আমাদের যে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি ইঙ্গিত দিয়েছেন। চীন এবং ভারতের সাথে আসলে একটা ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে জেনারেলি আসলে কি কি ধরনের চ্যালেঞ্জ আছে এবং ডক্টর ইউনূসের সামনে আসলে কি চ্যালেঞ্জ আছে? দেখুন, বাংলাদেশের পররাষ্ট্র নীতি হচ্ছে যে সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, কারোর সাথে শত্রুতা নয়। এবং এই মূল নীতি কিন্তু এখনকার যে কেয়ারটেকার গভর্নমেন্ট তারা যে চেঞ্জ করে ফেলবে ব্যাপারটা সেরকম না। এবং আমাদের পররাষ্ট্র যে উপদেষ্টা উনি দায়িত্ব নেওয়ার পরে সাংবাদিকদের সাথে আলোচনাকালে এই কথাটি উনি জোর দিয়ে বলেছেন। উনি যেটা বলেছেন যে যেমন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে এবং ভারতীয় রাষ্ট্রদূত হাই কমিশনার গত 2 সপ্তাহ আগে যখন পররাষ্ট্র অ্যাডভাইজারের সাথে সাক্ষাৎ করেছেন, তারপরে আমাদের পররাষ্ট্র অ্যাডভাইজার যেটা আমাদেরকে বলেছেন যে দেখুন, ইন্ডিয়ার সাথে আমাদের এই সম্পর্ক এইটা জনগণের সাথে জনগণের সম্পর্ক, অর্থাৎ আমাদের জনগণের যেই অধিকার বা মর্যাদা সেটাও কিন্তু ভারতকে দিতে হবে। তারা শুধু একটা পার্টির সাথে, শুধু আওয়ামী লীগের সাথে সম্পর্ক রাখবে, ব্যাপারটা যাতে এমন না হয়। হ্যাঁ, তো সেটা একটা বিষয়। এবং আপনি জানেন যে চীনের ক্ষেত্রে আমাদের যে সম্পর্ক সেখানে ইটস ভেরি ইন্টারেস্টিং যে এখানে চায়না পলিটিক্যাল যেই বিষয়গুলো এগুলো নিয়ে কিন্তু তারা আসলে কোনো ধরনের ইন্টারফেয়ার করেন না। তারা যেটা চায় যে বাংলাদেশে পলিটিক্যাল স্ট্যাবিলিটি থাকবে এবং তারা এখানে আপনি জানেন যে চীনের সাথে বাংলাদেশের আসলে প্রচুর আপনার যে ট্রেড রিলেশন সেটা অনেক বেশি। চীন বাংলাদেশে প্রায় 25 থেকে 26 বিলিয়ন ডলারের সমমূল্যের এক্সপোর্ট করে বাংলাদেশে। তো এটা অনেক বড় একটা এক্সপোর্ট মার্কেট। তো তারা সেটা যায়, এখানে অনেক চাইনিজ কোম্পানি আছে, সেটা তারা যেন এখানে ভালো মতো কাজ করতে পারে, স্ট্যাবিলিটি থাকে, তো সেই জিনিসগুলো তারা চায়। আর ইন্ডিয়ার দিক থেকেও কিন্তু আপনার তারা বাংলাদেশের স্ট্যাবিলিটি চায় এবং বাংলাদেশে এমন কোনো ধরনের পরিস্থিতি সৃষ্টি হোক যেটার কারণে ইন্ডিয়ার সেভেন সিস্টার্স বলেন বা অন্য পার্শ্ববর্তী যেসব এলাকা আছে সেখানে কোনো অস্থিতিশীলতা তৈরি হোক, এটা তারা কোনোভাবেই চায় না। আবার একই সাথে ইন্ডিয়াও কিন্তু
12 থেকে 13 বিলিয়ন ডলারের এক্সপোর্ট করে বাংলাদেশ থেকে, বাংলাদেশে। বাংলাদেশে আবার বাংলাদেশ থেকে কয়েক লাখ ট্যুরিস্ট ইন্ডিয়াতে যায় প্রতি বছর। ইন্ডিয়ান হসপিটালগুলোতে আমাদের দেশ থেকে অনেক পেশেন্ট যায়। তো আবার ইন্ডিয়ার অনেক সিটিজেন আছে যারা বাংলাদেশে কাজ করে, হাই এন্ডে কাজ করে, বিভিন্ন টেকনিক্যাল ম্যানেজমেন্ট লেভেলে কাজ করে। তো এইখানে পলিটিক্যাল যে সম্পর্কটা সেটার সাথে সাথে কিন্তু ইকোনমিক সম্পর্কটা অনেক গুরুত্বপূর্ণ। তো এইটা কিন্তু ইন্ডিয়ার পক্ষ থেকেও তারা চাইবে না যে এই সম্পর্কটা আপনার ব্যাহত হোক, এবং বাংলাদেশও কিন্তু সেটা চাইবে না। তো যার ফলে এইখানে যে ধরনের সেন্টিমেন্টই থাকুক সেটা যেমন গুরুত্বপূর্ণ, আবার সেটার গুরুত্বপূর্ণ অর্থে যে সেই কনসার্নগুলো অ্যাড্রেস করা গুরুত্বপূর্ণ, আবার এই বাংলাদেশ পার্শ্ববর্তী দেশগুলোর সাথে একটা ট্রেড রিলেশন, ভালো সম্পর্ক থাকবে, সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। সুতরাং বাংলাদেশ কিন্তু সেটা খুব ভালোভাবেই চায়, এবং বাংলাদেশ গভর্নমেন্ট, সেটা কোনো গভর্নমেন্টই চায় না যে এইখানে এমন কোনো শক্তির উদ্ভব হোক যারা এইখানে একটা ইনস্টেবল সিচুয়েশন তৈরি হবে, সেটা তারা অ্যালাউ করবে। আর ভারত বা চীনের বাইরে আসলে অন্যান্য দেশের সাথে আমাদের সম্পর্কটা কেমন, বা সেখানে আমাদের কোনো চ্যালেঞ্জ রয়েছে কিনা? বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি সেটার একটা মূল লক্ষ্য কিন্তু এখন যে ইকোনমিক ডিপ্লোম্যাসি, কারণ আমাদের 17 কোটি মানুষ আছে, তাদের কর্মসংস্থানের বিষয় আছে। বাংলাদেশ আপনার মিডল ইনকাম একটা কান্ট্রি হতে যাচ্ছে, এবং সেখানে অনেক ধরনের সুযোগ সুবিধা, ট্রেড ফ্যাসিলিটিস যেগুলো আমরা পেয়ে আসছিলাম এলডিসি হিসেবে, সেগুলো 2026-এর পর থেকে থাকবে না। তো সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে আপনি যদি দেখেন যে আমাদের এখনকার যে এক্সপোর্ট, সেই এক্সপোর্টের বড় গন্তব্য কিন্তু আপনার পশ্চিমা বিশ্ব। সেখানে ইউরোপিয়ান ইউনিয়ন আছে, এবং ইউএসএ আছে, কানাডা, অস্ট্রেলিয়া, এইসব দেশ আছে। কিন্তু তাদের সাথে সম্পর্কের আরও কিছু বিষয় আছে, যেমন আপনার তারা গণতন্ত্র, মানবাধিকার নিয়ে কথা বলে, সিভিল সোসাইটির স্বাধীনতা নিয়ে কথা বলে, আপনার মিডিয়া ফ্রিডম নিয়ে কথা বলে, যার ফলে আপনার তাদের সাথে আমাদের সম্পর্কের জায়গাটা যদি ঠিক রাখতে হয়, ওই যে বিষয়গুলো সেগুলোও কিন্তু আমাদের বাস্তবায়ন করতে হবে, বা ওই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। মানে গত আপনার 2-3 বছরে ইউএসএর সাথে আমাদের সম্পর্কের এক ধরনের টানাপোড়েন কিন্তু তৈরি হয়েছে। এখন তারা যেটা চায় যে একটা সুষ্ঠু ইলেকশন। তো এখন ইলেকশন হয়েছিল, জানুয়ারিতে যে ইলেকশন হয়েছিল, এটা কিন্তু আপনার আমেরিকার পক্ষ থেকে বলা হয়েছে যে এটা ফ্রি অ্যান্ড ফেয়ার হয়নি। তারপরেও তারা বলেছে যে তারা বাংলাদেশের সাথে কাজ করে যাবে, পার্টনার হিসেবে কাজ করবে। তো এইখানে আরেকটা ডাইমেনশন আছে, সেটা না বললেই নয়। সেটা হলো যে আপনি জানেন যে ইন্দো প্যাসিফিক যে রিজন রয়েছে আমাদের দক্ষিণে বঙ্গোপসাগর, সুতরাং এই অঞ্চল নিয়ে কিন্তু একটা গ্রেট পাওয়ার কম্পিটিশন এখানে আছে, এবং সেটার একটা মূল বিষয় হলো যে আপনার এই অঞ্চলে আমেরিকা চায় না যে চীন তাদের আধিপত্য বজায় রাখুক এখানে যাতে একটা ফেয়ার প্লে হয়, সবারই যাতে এখানে অবাধ চলাচলের সুযোগ থাকে, এবং ওয়েস্টার্ন যে কিছু ভ্যালিউজ, যে আপনার ফ্রি স্পিচ, গণতন্ত্র, মানবাধিকার, এগুলো মানে ইন্টারন্যাশনাল নর্মস, রুলস, এগুলো অনুযায়ী যাতে সব কিছু চলে। সুতরাং গত কয়েক বছর ধরে বিশেষ করে চায়নার পক্ষ থেকে যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, আবার অন্য দিক থেকে আমেরিকার দিক থেকে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, ইউরোপের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি রয়েছে। সুতরাং গ্লোবাল পাওয়ার্স যারা, তাদের এই অঞ্চলে একটা গভীর মনোযোগ রয়েছে এই অঞ্চল, এবং সেই মনোযোগের একটা বড় কারণ হলো যে বাংলাদেশ একটা খুবই স্ট্র্যাটেজিক জায়গায় অবস্থিত। এইখানে আপনার সি লেনের যে ট্রেড হয়, একটা বিশাল ভলিউমের ট্রেড হয় এই অঞ্চল দিয়ে। সুতরাং চায়না এই অঞ্চলকে যেরকম তাদের কন্ট্রোলে রাখতে চায়, আবার পশ্চিমা বিশ্ব তারাও রাখতে চায়, এবং এই অঞ্চলের যে বড় প্লেয়ার আপনার ভারত, তারাও রাখতে চায়। সুতরাং এখানে একটা জটিল মেরুকরণ আছে। সুতরাং সেই জায়গায় বিশেষ করে আপনার ইউক্রেন রাশিয়া ওয়ারের পর থেকে এই মেরুকরণটা আরও বেশি
জটিল হয়েছে, আরো গভীরতর হয়েছে, এবং যার ফলে বাংলাদেশের জন্য এই যে ত্রিমুখী একটা ব্যালেন্স, এইটা মেনটেন করা খুবই কঠিন হয়ে যাচ্ছিল। এইখানে আপনাকে একটা জিনিস বলে রাখি যে বাংলাদেশের গণতন্ত্র বা মানবাধিকারের যেই সূচকগুলো আছে সেটা যদি দুর্বল থাকে তাহলে এই গ্রেট পাওয়ার কম্পিটিশনে আমাদের টিকে থাকাটা খুব ডিফিকাল্ট। আর আরেকটা দিক হচ্ছে যে আমাদের অর্থনৈতিক সক্ষমতা। আমাদের ভিতরে আমরা জানি, আপনি নিজে ব্যাংকিং নিয়ে, ইকোনমিক সেক্টর নিয়ে অনেক রিপোর্ট করেন, যে আমাদের এখানে অনেকগুলো সেক্টর অনেক ফ্র্যাজাইল। ইকোনমিক ইন্ডিকেটরসগুলো, এখানে প্রচুর কারাপশন হয়েছে, মানি লন্ডারিং হয়েছে, যার ফলে আমাদের ইকোনমিটা একটা ভঙ্গুর অবস্থায় আছে। এখন আমাদের আবার ধরেন ঋণ পেতে হলে আমাদের ওয়ার্ল্ড ব্যাংক বা IMF তাদের উপর নির্ভর করতে হয়, বা আমাদের এক্সপোর্ট ভালো করার জন্য বাড়ানোর জন্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের উপরে আমাদের ডিপেন্ড করতে হয়, আবার র মেটেরিয়ালসের জন্য আমাকে ইন্ডিয়া, চায়নার উপর নির্ভর করতে হয়। সুতরাং এটা একটা জটিল সমীকরণ। সো এইখানে জাপান আছে, জাপান একটা আমাদের এইখানে অনেক সহায়তা দেয়, আর্থিক সহায়তা দেয়। সুতরাং এবং এটা বাংলাদেশের পলিসিও, ডেভেলপমেন্ট ডিপ্লোমেসি, ইকোনমিক ডিপ্লোমেসি, আমাদের সবার সাথে সুন্দর সম্পর্ক বজায় রাখতে হবে। কিন্তু এখানে এখন আমরা কিন্তু আরেকটা জিনিস চাই যে আমাদের এখানে ফরেন ইনভেস্টমেন্ট আসুক, কারণ এখানে ফরেন ইনভেস্টমেন্ট যখন আসবে তখন আমাদের এখানে কর্মসংস্থান হবে। এবং ছাত্র জনতার যে আন্দোলন হয়েছে সেখানে কিন্তু আপনি যদি খেয়াল করেন যে এইখানে চাকরি, তাদের চাকরির অভাব, তারা সরকারি চাকরি চায়, গ্যারান্টেড জব চায়, বিজনেস করতে চায়। তার মানে আমাদের এখানে ব্যবসার পরিবেশটা ঠিক করতে হবে। এবং এখন গত 2 মাস ধরে যেটা হয়েছে যে এখানে যেহেতু প্রচুর প্রোটেস্ট হয়েছে, মুভমেন্ট হয়েছে, এবং সারা পৃথিবীতে আপনার বাংলাদেশ নিয়ে খবর হচ্ছে, অ্যানালাইসিস হচ্ছে, এবং বিশেষ করে যারা বিদেশে থাকে তারা নিউজ পড়ে, আমরা যারা দেশে থাকি আমরা হয়তো বুঝতে পারি আচ্ছা ওইখানে এটা হচ্ছে না, বা পরিস্থিতি এরকম। দেশের বাইরে যারা থাকে তারা যখন ফেসবুকে দেখে, টিভিতে দেখে, খবরে পড়ে, তখন তারা অনেক বেশি কনসার্ন থাকে। সো আমার এইখানে আমার স্টেবিলিটিটা আমি কিভাবে রক্ষা করতে পারবো, মেনটেন করতে পারবো, এবং এখন যে বিভিন্ন কেস হচ্ছে, বিভিন্ন পলিটিক্যাল বা বিজনেস টাইকুন যারা আছে, এগুলো ঠিকঠাক মতো হচ্ছে কিনা, তদন্তগুলো ঠিকঠাক মতো হচ্ছে কিনা। সো এখনকার সরকারের একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে যে আমার দেশের স্ট্যাবিলিটিটা মেনটেন করা, রুলস অফ ল, এই জিনিসগুলো যদি আমি ঠিকঠাক করতে পারি তাহলে ফরেন ইনভেস্টররা এখানে আসার জন্য স্বস্তি পাবে। তখন আমি আমার ইকোনমিকে রিভ্যাম্প করতে পারবো, আবার পুনরুজ্জীবিত করে আগের জায়গায় নিতে পারবো, বা আরও বেটার পজিশনে নিয়ে যেতে পারবো। এইখানে আমি একটা কথা যেটা না বললেই নয়, যে প্রফেসর ইউনূসের কিন্তু সারা পৃথিবীতে, আপনি ওয়েস্টার্ন ওয়ার্ল্ড বলেন, ইস্টার্ন ওয়ার্ল্ড বলেন, সাউদার্ন কান্ট্রিজ বলেন, বিভিন্ন জায়গায় তার যে লেভারেজ, তার যে কানেকশন, সম্পর্ক, এটা কিন্তু যথেষ্ট ভালো। হি ইজ অ্যান এক্সট্রাঅর্ডিনারি পার্সোনালিটি, ইজ এ ভেরি নোবেল প্রাইজ লরেট, যার ফলে এটার কিন্তু একটা লেভারেজটা যদি উনি ইউজ করতে পারেন এবং একই সাথে ইন্টারনালি যেই কনসার্নগুলো আছে এগুলো অ্যাড্রেস করতে পারেন, তাহলে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে যাওয়া অনেক সহজ হবে। ডক্টর ইউনূস ইতোমধ্যে বলেছেন যে সার্ককে তিনি পুনরুজ্জীবিত করতে চান, এটা আসলে বাস্তবে কতটা সম্ভব? আপনি দেখেন গত বেশ কয়েক বছর যাবত তো আসলে সার্ক ঘুমন্ত অবস্থায় বলা যেতে পারে। এটার প্রধান কারণ হচ্ছে যে ভারত এবং পাকিস্তানের মধ্যে আসলে যে একটা ক্রাইসিস, পাকিস্তান, ভারত মনে করে যে পাকিস্তান সেখানে মিলিটেন্সি চালায়, এবং বিশেষ করে কাশ্মীর নিয়ে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটা যদি সুরাহা না হয় তাহলে সার্ককে পুনরুজ্জীবিত করা খুব ডিফিকাল্ট। যদিও অন্যান্য যারা দেশ আছে, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, সবাই কিন্তু চায় যে এই রিজিনাল কোঅপারেশনটা আরও মজবুত হোক। আমি দেখেছি গতকালকে প্রফেসর ইউনূস উনি বলেছেন যে এই অঞ্চল একটা ইউরোপিয়ান ইউনিয়নের মতো হতে পারে, খুবই চমৎকার কথা। বাট রিয়েলিটি হচ্ছে সেটা যে ইন্ডিয়া পাকিস্তানের দ্বন্দ্বটা আমরা যদি নিরসন করা যায় তাহলে এটা সম্ভব, আদারওয়াইজ ইট উইল বি ভেরি চ্যালেঞ্জিং। ধন্যবাদ পরিমল পালমা আমাদেরকে সময় দেওয়ার জন্য।
সবসময়ই বাংলাদেশের মূল যে মন্ত্র সেটি হচ্ছে যে সব দেশের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। সে ধরনের মূল মন্ত্র নিয়েই সামনেও এগিয়ে যাবে এই দেশ, এমনটাই সবার চাওয়া।